ওকে, রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে। সবাই হ্যান্ড রাইজটা অফ করে দেই। কাইন্ডলি হ্যান্ড রেজটা অফ করে দিবেন, বেশিক্ষণ রাখা লাগবে না। ওকে, সো বেসিক্যালি এখানে অনেকেই আপনারা ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করেছেন ইতিমধ্যে, আবার অনেকেই আছে আপনারা কমপ্লিটলি কোনো ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করেন। আমরা জাভাস্ক্রিপ্ট জানি, এটা কিন্তু একদম কমপ্লিটলি স্ক্র্যাচ, মানে মানে একদমই জাভাস্ক্রিপ্ট জানে না তাদের জন্য না, কারণ আমি কিছু প্রিরিকুইজিট বললাম এই কোর্সটা করার জন্য কি কি জানা লাগবে। আপনাকে ডেফিনেটলি জাভাস্ক্রিপ্ট জানা লাগবে, জাভাস্ক্রিপ্টের কিছু বেসিক ডাটা স্ট্রাকচার যেমন অ্যারে, ম্যাপ, সেট এগুলো জানা লাগবে। তারপর আপনার ডম ম্যানিপুলেশন যে এপিআই গুলো, যেমন আপনার গেট এলিমেন্ট বা আইডি বা গেট এলিমেন্ট বা কোয়ারি সিলেক্টর, এই বিষয়গুলো জানা লাগবে। তারপর স্টাইল বাইন্ডিং এগুলো জানা লাগবে। তারপর কিছু অ্যারে মেথড যেমন ম্যাপিং, তারপর ফিল্টার, সর্ট, এই বিষয়গুলো আপনারা জানেন, এটা আগে থেকে ধরে নিয়েছি আমরা। আচ্ছা, এখন আমরা কিন্তু র জাভাস্ক্রিপ্ট ইউজ করে প্রজেক্ট করতে পারি। আমরা জাভাস্ক্রিপ্টের উদ্দেশ্য কি, আমরা খুব বেশি থিওরিক্যালে যাব না। জাভাস্ক্রিপ্টের উদ্দেশ্য ছিল ব্রাউজারে কিছু ইন্টারঅ্যাক্টিভিটি আনা, যেমন কোনো কিছু ক্লিক করব। আচ্ছা, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি ভাইয়া। ওকে, যেমন আমি একটা প্রজেক্ট দেখাই। আমরা আজকে একটা প্রজেক্ট করব, সেই প্রজেক্টটা দেখি। সাপোজ এখানে আমরা একটা অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছি, এটা নোট অ্যাপ্লিকেশন, এটা রিঅ্যাক্টে বানানো। এই অ্যাপ্লিকেশনটি আজকে আমরা ভিউতে করব। এখানে কিছু টাইপ করলাম, দেন কিছু সিলেক্ট করলাম, এই যে ইন্টারঅ্যাক্টিভিটি হচ্ছে কিন্তু, তারপর অ্যাড করলাম, কিছু একটা অ্যাড হলো, তো ব্রাউজারে কোনো একটা ইন্টারঅ্যাক্টিভিটি হচ্ছে। এই জিনিসটার উদ্দেশ্য ছিল জাভাস্ক্রিপ্টের। ওকে, এখন এটা কিন্তু আমরা র জাভাস্ক্রিপ্টে করতে পারি, তাহলে আমাদের ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি কেন দরকার? যেমন আমি যদি একটু র জাভাস্ক্রিপ্টে যাই, আমি এখানে একটা ফোল্ডার নিয়েছি Vue.js Bootcamp। আমি একটা VS Code ওপেন করলাম, এখানে জাস্ট একটা app.js and index.html খুলি। আমরা আগে একটু বোঝা ট্রাই করি যে আমাদের যদি একদম র জাভাস্ক্রিপ্টে কাজ করি তাহলে আমাদের কি কি প্রবলেম হইতে পারে, এবং আমরা লাইব্রেরিতে যখন আসবো, সেটা রিয়েক্ট হোক অথবা ইসভেল্ট হোক অথবা অ্যাঙ্গুলার হোক, সেখানে আমরা কি বেনিফিট পাচ্ছি এক্সট্রা। ওকে, সাপোজ এখানে আমি একটা ডিভ নিলাম, কাউন্টার, তারপর একটা বাটন নিলাম। এখানে সাপোজ একটা নাম্বার থাকবে, আমি বাটনটা ক্লিক করে নাম্বারটাকে ইনক্রিমেন্ট করবেন, ডিক্রিমেন্ট করবে, এরকম কিছু একটা বানাতে যাচ্ছি। এরকম স্মল একটা অ্যাপ বানাতে যাচ্ছি র জাভাস্ক্রিপ্ট লিখে। এটা হচ্ছে আমাদের প্লাস, আর এটা হচ্ছে মাইনাস। প্রিটি সিম্পল। ওকে, এখন এটাকে রান করার জন্য আমরা একটা প্যাকেজ ইউজ করতে পারি, লাইভ সার্ভার। এটা আপনি npm দিয়ে গ্লোবাল ইনস্টল করতে পারবেন, অথবা ডাবল ক্লিক করে ওপেন করতে পারবেন, অথবা বিএস কোড একটা এক্সটেনশন আছে লাইভ সার্ভার, আপনি যে কোনোভাবে ওপেন করতে পারেন। অলরাইট, এটা ব্রাউজার ওপেন করার পর এখন এখানে যদি আমরা কোনো কিছু কন্টেন্ট পুশ করতে চাই, আমরা কি করতে পারি? আগে হচ্ছে আমাদের যে স্ক্রিপ্টটা ছিল আমাদের app.js, এটাকে লিঙ্কিং করি ফুটারে app.js। যেহেতু আমরা ডম এপিআই গুলো বুঝি, তো আমরা জানি যে আমরা যদি এখানে কিছু পুশ করতে চাই, কোনো টেক্সট অথবা কোনো কন্টেন্ট, অথবা এটাকে কোনোভাবে ম্যানিপুলেট করতে চাই, প্রথমত আমাকে এটা ধরতে হবে জাভাস্ক্রিপ্ট দিয়ে। অনেকভাবে ধরতে পারি, কোয়ারি সিলেক্টর, সাপোজ কাউন্টার, document dot get element by id counter। এখন এইখানে যদি আমরা কিছু পুশ করতে চাই, যদি এটা কনসোল করি, এখানে জাস্ট আমরা ডমটা মাইক্রোসফটে মিউট রাখবেন। যখন কোশ্চেন করা লাগবে আপনারা জাস্ট হ্যান্ড রেজ করবেন। আমি কোশ্চেন নেওয়ার যখন টাইম হবে তখন বলবো যে কার কার কোশ্চেন আছে, তখন আপনারা হ্যান্ড রেজ করবেন। তারপর নাহলে এখানে অনেক একটা বড় ক্রাউড, তো যদি মানে 2-3 জন থেকেও একটা নয়েস আসে, সেটা কিন্তু একটা মেসাকার মতো অবস্থা হয়ে যায়। সো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। অলরাইট, এখানে আমরা স্ট্রিম দেখতে পাচ্ছি। এখন আমরা জানি ডমে এটা যেটা নোট, এখানে কিন্তু আমরা অনেক কিছু ডম এপি থেকে অনেক কিছু পাই, যেমন টেক্সট কন্টেন্ট বা ইনার স্ট্রিম, এরকম অনেক কিছু পাই। এখানে সাপোজ আমরা 0 দিলাম, এখানে 0 বসে গেল। এখন আমি দুইটা বাটন করে সিলেক্ট করি, এখানে একটা আইডি দিলাম ইনক্রিমেন্ট
আরেকটাতে দিলাম ডিক্রিমেন্ট, এই দুটো বাটনকে আমি সিলেক্ট করে ফেলবো কুইকলি। ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, এটাকে দিলাম ইনক্রিমেন্ট বাটন আর প্লাস বাটন, আর এটা দিলাম মাইনাস বাটন। অলরাইট, এখন আমরা যদি চাই এটাকে চেঞ্জ করতে, এই বাটনে ক্লিক করে প্রথমে কি করতে হবে, এইটার একটা ইভেন্ট রেজিস্টার করতে হবে। এটাতে ক্লিক করে কিছুটা ঘটবে, সেই ইভেন্ট আমরা কিভাবে রেজিস্টার করতে পারি? আমরা সিম্পলি এইভাবে করতে পারি, অ্যাড ইভেন্ট লিসেনার, তারপর হচ্ছে আমরা ইভেন্টের নাম দিতে পারি। এখানে আমাদের অনেক ইভেন্ট আছে, ব্লার, অন অ্যাওয়ে আর অন চেঞ্জ। আমরা দিব ক্লিক ইভেন্ট, এন্ড দেন আমাদের একটা সেকেন্ড প্যারামিটার হয় এখানে। এই ইভেন্টটা ঘটলে কি হবে সেটা আমরা সেকেন্ড প্যারামিটার বলতে পারি। সাপোজ এখানে উপরে একটা ফাংশন নিলাম, হ্যান্ডেল ক্লিক প্লাস বাটন। তো এখানে আমি জাস্ট রেফারেন্সটা দিয়ে দেবো সেকেন্ড প্যারামিটারে। এখন কি হবে, এটা ক্লিক করলে এই ফাংশনটা যেখানে আমি রেফারেন্সটা দিলাম এই ফাংশনটা এক্সিকিউট হবে। ইয়েস, ইটস ওয়ার্কিং। ওকে, এখন আমি যদি এখানে একটা ভেরিয়েবল নেই, কাউন্টারটা আমি হার্ড কোড করে 0 শো করেছিলাম, এখানে যদি একটা ভেরিয়েবল নিতাম, তারপর কাউন্টার, আচ্ছা কাউন্টার তো উপর একটা আছে, কাউন্টার, এটা না দিলাম কাউন্ট ইকুয়াল টু 0, অ্যান্ড এইখানে আমি হার্ড কোড করে না দিয়ে এখানে ভেরিয়েবল দিলাম। আচ্ছা, এখন আমি যদি এখানে কাউন্ট প্লাস প্লাস করতাম তাহলে কি আমার ডমটা আপডেট হইতো? দেখেন কোনো চেঞ্জ নেই কিন্তু। কিন্তু আমি যদি এই ভেরিয়েবলটা দেখেছি, যেহেতু এটা গ্লোবাল ভেরিয়েবল, এখানে কোনো স্কোপের ভিতরে নেই, কোনো ফাংশন নেই, সো এটা কিন্তু আমি গ্লোবালি অ্যাক্সেস করতে পারি। আমি যদি এই ব্রাউজার কনসোল দেখি, এখানে যদি কাউন্ট লিখি, দেখেন আমার কাউন্টের মান কিন্তু ইনক্রিজ হয়েছে, এটা ক্লিক করতেছে ইনক্রিজ হয়েছে, বাট রিয়েক্ট হচ্ছে না। ওকে, এই ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্কের অনেক বড় একটা সুবিধা হচ্ছে রিঅ্যাক্টিভিটি। আপনি যেই ফ্রেমওয়ার্কে যান, সেটা ইসভেল্ট হোক অথবা রিয়েক্ট হোক অথবা অ্যাঙ্গুলার হোক, যে কোনো ফ্রেমওয়ার্ক, ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্কের একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে রিঅ্যাক্টিভিটি। মানে অনেকটা আপনার ন্যাচারাল ফিল হবে। আপনি জাস্ট স্টেট চেঞ্জ করবেন, সাধারণত আমরা এই ভ্যালুগুলোকে স্টেট বলে থাকি। আপনি যখনই স্টেটটা চেঞ্জ করবেন বা ভেরিয়েবলটা চেঞ্জ করবেন, সেটা যেখানে যেখানে ইউজ করা হয়েছে সেটা অটোমেটিক আপডেট হয়ে যাবে, এবং এই ফিচারটাকে বলা হয় রিঅ্যাক্টিভিটি। ওকে, এখন আমাদেরকে যে এখানে কাজ করতে হয়, এখানে রিঅ্যাক্টিভিটি নিয়ে কাজ আনতে হয়, তাহলে আমাদের কি করতে হবে, আমাদেরকে এই কাউন্টার ডমটা আনতে হবে, তারপর এই বিষয়টাকে আরেকবার রান করতে হবে, এই জিনিসটাকে, এই কোডটুকুকে আমাকে বারবার রান করতে হবে। সো ইটস নট রিঅ্যাক্টিভ। ওকে, আমি আরেকটা নেই, আরেকটা ফাংশন হ্যান্ডেল, এটা ছিল হ্যান্ডেল প্লাস বাটন, আর হ্যান্ডেল এটা দিলাম হ্যান্ডেল ক্লিক মাইনাস বাটন। এখানে আমরা ডিক্রিজ করব, তারপর আমরা ডমটাকে আপডেট করব। এই ছিল আমাদের কাউন্টার একটা ডম, আমরা সিলেক্ট করেছিলাম গেটলেন বাই আইডি ডম এপিআই ইউজ করে। তারপর আমরা এই ভেরিয়েবলটার ভ্যালু ডিক্রিজ করলাম, তারপর এই ডমটাকে আবার আপডেট করলাম। অটোমেটিক কিন্তু হচ্ছে না যে আমি জাস্ট ভেরিয়েবল আপডেট করবো, সেই ডমটা অটোমেটিক চেঞ্জ রিফ্লেক্ট করবে বা রিয়েক্ট করবে, সেটা কিন্তু হচ্ছে না, আমাদেরকে এটা ম্যানুয়ালি করতে হচ্ছে। রাইট, তো এখানে আমি আরো একটা ইভেন্ট নিলাম, এই ইভেন্ট আমি রেজিস্টার করবো আমাদের মাইনাস বাটনের উপর, মাইনাস বাটন, তারপর অ্যাড ইভেন্ট লিসেনার, ক্লিক ইভেন্ট, আর এখানে আমরা ফলব্যাক বাটন হিসেবে আই মিন কলব্যাক ফাংশন হিসেবে দেবো হচ্ছে হ্যান্ডেল ক্লিক মাইনাস বাটন। অলরাইট, এখন প্লাস ক্লিক করলে এটা ইনক্রিজ হচ্ছে, মাইনাস ক্লিক করলে ডিক্রিজ হচ্ছে। প্রিটি সিম্পল। এখন মনে করেন এই জিনিসটাকে আমাদের অ্যাপ্লিকেশনে কয়েক জায়গায় ইউজ করা দরকার, তাহলে আমাদের কি করতে হবে, আমাদেরকে এই জিনিসটা কিন্তু আরেকবার রিপিট করতে হবে। এখন যেহেতু এটা আইডি দুইবার কিন্তু দেওয়া যাবে না, আমাকে এটা সামথিং ইউনিক কিছুটা দিতে হবে, কাউন্টার 1 আর কাউন্টার 2 আর ডিক্রিমেন্ট 2 এরকম কিছু দিতে হবে। তারপর আমাদের এগুলো সবগুলো আবার রিপিট করতে হবে, এরকম ব্যাপক ঝামেলা। তো র জাভাস্ক্রিপ্টের একটা সমস্যা হচ্ছে আমরা রিপিটিং কাজ করতে পারি না। তো আমরা যখন কোনো লাইব্রেরি ইউজ করবো, সেটা হোক ভিউজেস অথবা রিয়েক্ট অথবা ইসবেল অথবা অ্যাঙ্গুলার, এই ফ্রেমওয়ার্কগুলোর আরো একটা বৈশিষ্ট্য হচ্ছে রিইউজিবিলিটি। আপনারা কম্পোনেন্ট এই কনসেপ্টটা হয়তো শুনেছেন। কম্পোনেন্ট, একটা কম্পোনেন্টের ভিতরে আমরা লজিক লিখে রাখি এবং সেই কম্পোনেন্ট আমরা সব জায়গায় ইউজ করতে পারি, রিইউজ করতে পারি। ঠিক আছে, ওকে। এখন
এই জিনিসটাকে যদি আমরা ভিউতে করতে যেতাম, আচ্ছা তার আগে এই পয়েন্টে কার কোন কোশ্চেন আছে কিনা, এবার আপনার হ্যান্ড রেজ করতে পারেন কার কোন কোশ্চেন থাকলে। ওকে, এবার একজন একজন শুরু করেন। ইকরামুল জিয়াদ ভাই, জি আপনি আনমিউট করে বলেন। না ভাইয়া, আমার কোশ্চেনটা নাই আসলে। আমি ওই তখনই হ্যান্ড রেজ করছিলাম, এটা লোয়ার করতে পারতেছিলাম না, সরি অ্যাকচুয়ালি। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে এই পয়েন্ট পর্যন্ত? কোশ্চেন না করলে সামনে পারবো। আচ্ছা, কোশ্চেন না থাকলে আপনারা কাইন্ডলি হ্যান্ড রেজটা সরাই ফেলবেন। হাসিবুর রহমান, কাইন্ডলি দেখতেছি হ্যান্ড রেজ আনমিউট করেন। আসতেছে যাচ্ছে। হাসিবুর রহমান, আনমিউট করেন, আনমিউট করে কোশ্চেনটা করেন। মোকাম্মেল হোসাইন তানভীর, আপনি একটু আনমিউট করেন। ওকে, কেউ ইয়া করেনি, আর মনে কারো কোশ্চেন নেই। ভাই আপনি কন্টিনিউ করেন সামনে। ওকে, সো কার কোশ্চেন নাই? সো কিছু বলবেন? আজকে আমার আসতে দেরি হয়ে গেছে, ওটা নিয়ে কি কোনো সমস্যা হবে নাকি? ক্লাস রেকর্ড পেয়ে যাবেন। ভেরি ব্যাড, আমরা যাতে এইটা যাতে না হয় খেয়াল রাখবেন। আপনি ক্লাস রেকর্ডিংটা দেখে নেবেন। আর কার কোনো কোশ্চেন থাকলে আপনারা কমেন্ট বক্সে লিখে দেন, এটা সবচেয়ে বেশি হবে। ঠিক আছে, মেসেজ বক্সে। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া। জি প্লিজ প্লিজ, কোশ্চেনের জন্য কেউ কোনো কোশ্চেন করতেছিল না, করতেছিলাম। জি ভাই, যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা এই যে ভ্যানিলা জেএসএস যেটা দেখলাম যে আমাদের মানে রিইউজেবল করতে পারতেছি না, বাট রিঅ্যাক্টে এটা কম্পোনেন্ট গুলো রিইউজেবল করতে পারি। তো এটা রিঅ্যাক্টে বিহাইন্ড দ্য সিনে কিভাবে কাজ করে? রিঅ্যাক্ট যে কাজটা করে, রিঅ্যাক্ট অথবা ভিউ, সেটা হচ্ছে ভার্চুয়াল ডম নামে একটা কনসেপ্ট আছে। হচ্ছে আগে কেমন ডম ছিল এবং এখন কেমন ডম আছে এটাকে কম্পেয়ার করে চেঞ্জটা করে ভিএনএসিন। এটা বেশ কমপ্লেক্স, ওকে বাট বুঝতে আমরা পারছি। থ্যাংক ইউ বেশি ভাইয়া। থিওরি করা যাবে না। ওকে ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, সো আমরা নেক্সট যাই। সো বেসিক্যালি আমরা বুঝতে পারলাম আমাদের ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক ইউজ করার মেইন কয়েকটা কারণ হচ্ছে আমরা রিইউজেবল কোড ইউজ করতে পারি এবং আমরা রিইউজ করতে পারি। আর হচ্ছে আমরা কেউ কিছু বলতেছেন নাকি? আমি কি নয় শুনতেছি? ভাই আপনি ক্লাস ইয়া করেন, কন্টিনিউ করেন। আচ্ছা, কাইন্ডলি একটু মিউট রাখুন সবাই। ওকে, এখন এইটুকু কাজটা করে যদি আমি কোনোটা ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক করতাম, কোনোটা ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক বলতে আমরা যেহেতু এটা ভিউজেস বোর্ড কে আমরা ভিউজেসই করব, এই কাজটা যদি আমরা ভিউজেসে করতাম, আমরা ভিউজেসের ওয়েবসাইটে চলে যাই, দেখি তাহলে আমরা কতটুকু এফিশিয়েন্টলি আমরা কাজটা করতে পারি। Vue.js.org, এখান থেকে গেট স্টার্টেড। এখানে দেখতে পাচ্ছি গাইড টু Vuex 2.x ভার্সন 2, আমরা যাব হচ্ছে ভার্সন 3.x। ইনস্টলেশন, এখানে আপাতত আমরা সিডিএন দিয়ে দেখি, সিডিএনটা নিয়ে আসলাম। আমরা কিছুক্ষণের মধ্যে একটা বিল্ড টুলে চলে যাবো, পার্সেল অথবা ভালেট না, ভিড অথবা ভিউ সিএলআই, সেটা কিছুক্ষণ পরে আমরা ডিসকাস করতেছি। আপাতত এখানে সিএলআই নিয়ে আসলাম। সো আমাদের অ্যাপ্লিকেশনে ভিউজেস চলে আসলাম, ভিউজেস লাইব্রেরিটা আমরা লোড করলাম। এখন এইখানে আমরা ভিউজেস নিয়ে কিভাবে কাজ করব, এই কাজটুকু আমরা কিভাবে করতে পারি? আচ্ছা, তো আমাদের অ্যাপ্লিকেশনে এখন এই ভিউ গ্লোবাল এটা অ্যাভেলেবল। এখন আমরা জাস্ট ক্রিয়েট অ্যাপ, তারপর আমরা কোনো একটা ডিভে মাউন্ট করতে পারবো। তো আপনারা হয়তো খেয়াল করছেন ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশনগুলোতে একটা মাত্র রুট ডিপ থাকে, এবং এই জন্য কিন্তু এটাকে বলা হয়েছে আপনার সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন। আমরা যত রাউটিংগুলো দেখি সেগুলো কিন্তু ক্লায়েন্ট সাইড থেকে হয়। আমরা এখানে জাস্ট দিলাম অ্যাপ,
কি আমার ইমিট কাজ করতেছে না। ওইটুকু কাজ যদি আমরা আবার করতাম, এখানে দিলাম কাউন্ট, জাস্ট একটা ডিপ দিয়ে র্যাপ করলাম, আইডি অ্যাপ এনিথিং হতে পারে এখানে কাউন্ট। এখানে আমরা রিপ্লেস করবো ভ্যালুটা কিছুক্ষণ পরেই। তারপর আবার দুইটা বাটন দিলাম, বাটন প্লাস এন্ড বাটন মাইনাস। অলরাইট, এখন আমরা যদি ভিউ.js ইনিশিয়ালাইজ করতে চাই, এইটুকু কোড রেখে দিলাম, এখানে কাজ করি ভিউ ডট ক্রিয়েট অ্যাপ। এখানে ডকুমেন্টেশন দেখতে পাচ্ছি ভিউ ডট ক্রিয়েট অ্যাপ। তারপর এখানে আমাদেরকে একটা ইনিশিয়াল অ্যাপের স্টেট দিতে হবে, এটা নিয়ে আমরা একটু পরে ডিসকাস করবো, ভয় পাওয়ার কিছু নাই, আমি জাস্ট একটা ব্লিম্পস দিচ্ছি আপনাদেরকে। তারপর কাউন্টার অ্যাপ টপিক দিলাম, এখানে আমরা নেব হচ্ছে ডেটা, দিলাম কাউন্ট, এন্ড দেন আমাদের অ্যাপ্লিকেশনটা একটা ডিবের ভিতরে মাউন্ট করতে হবে। অলরাইট, এবার একটু দেখা ট্রাই করি। এখন এই যে এখানে ডেটা নিলাম, এই ডেটাটা হচ্ছে আমাদের একটা স্টেট বা ডেটা। এখানে যখন আমরা ভেরিয়েবল লিখছিলাম এখানে, সেটা আমরা লিখতেছি ডেটার ভিতরে, ডেটার একটা ফাংশন, সেটার ভিতরে হচ্ছে আমরা রিটার্ন করতেছি আমাদের স্টেটগুলো। এখানে অনেক কিছু থাকতে পারে আমাদের, আমরা আপাতত ইউজ করতেছি হচ্ছে কাউন্ট। এখন এই ভ্যালুটা যে আমরা পাইতে চাই এখানে ইউজ করতে চাই, আমাদেরকে জাস্ট দিতে হবে ভিউতে ডাবল কার্লি ব্রেস কাউন্ট। This should work. Create app. লিংক করা হয় নাই আচ্ছা, আমাদের আচ্ছা, এস্টিমেট পজিশন। আমি আমাদের app.js-টা সরাই ফেলছি লিংক, ওটা দেওয়ার সময়, এই জন্য আমাদের স্ক্রিপ্টটা অ্যাপ্লিকেশনটা ইনিশিয়ালাইজ হচ্ছে না। থ্যাংক ইউ। app.js এখন তো কাজ করার কথা। ওয়েট, আমি একটা ভুল করতেছি এখানে। জি ভাই নিচে Yes, yes, কারণ সে ডম পাচ্ছিল না। আচ্ছা, এটা কেন হইতেছে? কারণ হচ্ছে সাধারণত আমরা এমনি কাজ করি না, আমরা কোনো একটা বিল্ড টুল ইউজ করি। তো আমি এইভাবে HTML সাধারণত কাজ করি না ভিউজেস নিয়ে, এই জন্য আমার সমস্যা হচ্ছে। ওকে, সো এইখানে আমরা কাউন্ট ইউজ করতে পারছি, এটা হচ্ছে আমাদের একটা স্টেট, যেটা আমরা পাচ্ছি হচ্ছে এখান থেকে কাউন্ট। এখন এইটাকে যদি আমরা আপডেট করতে হয়, আমরা এখানে কি করতেছিলাম, এখানে মেথড বানাচ্ছিলাম, এখানে ফাংশন বানাচ্ছিলাম, আমাদের আপডেট করার একটা ফাংশন ছিল, তারপর আমাদের এটা ডিক্রিজ করার একটা ফাংশন ছিল। এখন এইখানে যদি আমরা এই কাজগুলো সেম ফাংশনটি করতে চাই, আমাদেরকে সেম মেথডগুলো বানাইতে হবে হচ্ছে এইখানে। এখানে একটা প্যাটার্ন আছে, যদি এটা ভিউ 2, আমরা ভিউ 3 শিখবো, বাট ভিউ 2টা আগে হচ্ছে আমরা একটু ঝালা নিব কয়েক ক্লাস, দেন আমরা ভিউ 3 তে যাবো। এখন এখানে কয়েকটা পার্ট আছে, একটা হচ্ছে ডেটা, তারপর হচ্ছে আপনার মেথডস, এইটার ভিতরে লাগবে হচ্ছে আমাদের মেথডসগুলো। এখন আমাদের কি কি মেথড লাগবে? আমাদের লাগবে ইনক্রিমেন্ট করার একটা মেথড লাগবে, আমাদের ডিক্রিমেন্ট করার জন্য একটা মেথড লাগবে। তো এখানে দিলাম inc সাপোজ অ্যালার্ট। এখন এই মেথডটাকে যদি আমি এক্সিকিউট করতে চাই, কি করতে হবে? আমাকে সিম্পলি আগে কি করতে হতো, আগে হচ্ছে আমাদের বাটনের ডমটাকে অ্যাক্সেস করতে হতো, তারপর সেই বাটনের ভিতরে হচ্ছে আমাদেরকে ইভেন্ট লিসেনার রেজিস্টার করতে হতো, তারপর হচ্ছে আমাদেরকে একটা কলব্যাক ফাংশন দিয়ে তারপর হচ্ছে আমরা এটা এক্সিকিউট করতে পারতাম। কিন্তু এখন যেহেতু আমরা ভিউ অ্যাপ ইনস্ট্যান্সের ভিতরে আছি, এখন আমাদেরকে ইভেন্ট রেজিস্টার করার জন্য সিম্পলি @click or @blur এইরকম ইভেন্ট আছে আমাদের কাছে। সাপোজ আমরা ক্লিক ইভেন্ট নিয়ে কাজ করবো, @click, তারপর আমরা কি এক্সিকিউট করতে চাই, কোন মেথডটা এক্সিকিউট করতে চাই, সেটা হচ্ছে এটা, লেটস সে int আর ইনক্রিমেন্ট, এটাকে এক্সিকিউট করতে চাই আমরা। সো এখানে আমরা জাস্ট দিব হচ্ছে লাইক দিস, এরকম সিম্পলি এরকম।
ইভেন আমাদের কাছে মেথড দিয়ে এটাকে আপডেট করতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। আমরা সিম্পলি এই স্টেটটাকে ধরে ডিরেক্টলি আপডেট করে দিতে পারি। কি হবে সেটা? আমরা এখানে এসে আমাদের স্টেটের নাম কি ছিল? কাউন্ট। আমরা এখানে কাউন্ট প্লাস প্লাস, তারপর আরেকটা নিয়ে কাউন্ট মাইনাস মাইনাস। সি, এটা কি কখনো পসিবল ছিল জাভাস্ক্রিপ্টে? আমাদেরকে এই বাটনটা ধরতে হইতো, তারপর হচ্ছে ফাংশন বানাতে হতো, তারপর হচ্ছে আমাদের এটাকে ইভেন্টলি জেনারেট করতে হইতো, ব্যাপক ঝামেলা, রাইট? তো এই ফ্রন্ট এন্ড ফিল্ডগুলো আমাদেরকে এই বেনিফিটগুলো দিচ্ছে, আমাদেরকে রিঅ্যাক্টিভিটি দিচ্ছে, তারপর আমাদের কাজগুলোকে এমন করে দিচ্ছে মনে হচ্ছে একদম ন্যাচারালি আমরা জাস্ট এখানে ভেরিয়েবল চেঞ্জ করতেছি, আমাদের ইউআই আপডেট হচ্ছে। এই ফ্যাসিলিটিসগুলো আমাদেরকে ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক দিচ্ছে। অলরাইট, এখন আজকের ক্লাসে আমরা বেশ কিছু জিনিস নিয়ে ডিসকাস করব Vue.js এর। আমরা একটা প্রজেক্ট করব, তার আগে আমরা একটা Vue.js প্রজেক্ট জেনারেট করে নিচ্ছি। আমরা এইভাবে করব না, আমরা এইভাবে সিডিং দিয়ে কাজ করব না, আমরা কোনো একটা বিল্ড টুল ইউজ করব, কারণ হচ্ছে আমাদের কম্পোনেন্ট ইউজ করতে হবে, তারপর হচ্ছে আমাদের স্কোপ, সিএসএস এরকম আরো কিছু ফিচার আছে যেটা আমরা এইভাবে যদি ইউজ করি আমরা সিডিং দিয়ে সেগুলো পাবো না। তো Vue.js অ্যাপ্লিকেশন জেনারেট করার জন্য আমাদের কাছে কয়েকটা ওয়ে আছে, তার মধ্যে একটা হচ্ছে ভাইট দিয়ে আমরা করতে পারি, Vite.js। তারপর Vue CLI আছে, সেটা দিয়ে করতে পারি আমরা, Vue CLI। তারপর আমরা পার্সেল দিয়ে জেনারেট করতে পারি, Parcel.js আছে, এগুলো বিল্ড টুল। আপনারা যে কোনো কিছু করতে পারেন। আচ্ছা, তো সবচেয়ে ইজিয়েস্ট আমার কাছে মনে হয় বাইট দিয়ে করা, অথবা Vue CLI ইজি, বাইট দিয়ে করি। তো বাইট দিয়ে কোনো একটা প্রজেক্ট জেনারেট করার জন্য আপনাকে যেটা করতে হবে সিম্পলি npm init তারপর বাইট দিয়ে শুধুমাত্র Vue প্রজেক্ট জেনারেট করার জন্যই না, যদিও বাইট ক্রিয়েট করছে Vue.js এর ফাউন্ডার, মানে Vue.js এর যে ক্রিয়েটর উনি ক্রিয়েট করছে বাইটটা। সো বাইটটা আমার কাছে ভালো লাগে। বাইট ইউজ করার ভালো লাগার মেইন একটা কারণ হচ্ছে বাইটটা খুবই ফাস্ট এবং খুব ফাস্ট আপনার বুট হয়ে যায়। তো এখানে একটা প্রজেক্ট জেনারেট করি, আমার যা যা ফাইল ছিল আমি আপাতত কেটে ফেলি। অলরাইট, এখানে একটা Vue প্রজেক্ট জেনারেট করবো আমরা এখন, npm init vite@latest। প্রজেক্টের নাম আমরা এই প্রজেক্টটা করব, এটা ছিল রিঅ্যাক্ট নোট, যেহেতু Vue.js করবো এটার নাম কি দেবো? Vue নোটস। তারপর এখানে বলা হচ্ছে সিলেক্টেড ফ্রেমওয়ার্ক। ভাইট দিয়ে কিন্তু আমরা শুধুমাত্র Vue প্রজেক্ট করতে পারি না, আমরা অন্য প্রজেক্ট করতে পারি, যেমন হচ্ছে যে Preact, React, Svelte, Vue এগুলো করতে পারি। আমরা করবো Vue। তারপর বলা হচ্ছে Vue নাকি Vue.ts। ডেফিনেটলি টাইপস্ক্রিপ্টে যাচ্ছি না, কারণ আমরা প্রজেক্টটাকে ওভার কমপ্লিকেটেড করতে চাচ্ছি না, আর এখানে অনেকেই আছে বিগিনার, সো তাদের কথা মাথায় রেখে জাস্ট আমি আমার পার্সোনাল প্রজেক্টগুলো TSE করি, কিন্তু এখানে তো সিলেক্ট করলাম। আর নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করছে, Vue নোটস। আমি একটু ইন্টারাপ্ট করবো, এখানে কি স্ক্রিন ফ্রিজ হচ্ছে কারো? মানে কিছুক্ষণ পর পর স্ক্রিনটা ফ্রিজ হয়ে যাচ্ছে। মেবি আপনার নেট প্রবলেম, আমাদের থেকে সব ঠিকঠাক। না জি ভাইয়া, মানে একটু পর পর ফ্রিজ হয়ে যেতেছে। স্ক্রিন ফ্রিজ হচ্ছে। হ্যাঁ, কথা আমাদের ক্লিয়ার, হচ্ছে না, সাউন্ড আসলে ক্লিয়ার যাদের নেটটা একটু উইক তাদের সমস্যা হচ্ছে। আচ্ছা, যাদের নেটে প্রবলেম তারা হয়তো এই প্রবলেম ফেস করছেন, বাট আমাদের আমি এখানে হচ্ছে কয়েকবার না। রিফ্রেশ দিয়েও দেখছি অনেক কিছু মানে আটকে যাচ্ছে আর কি। আচ্ছা, তাহলে নেট আপনারা কাইন্ডলি রেকর্ডিংটা দেখে নেবেন। এটা নেট প্রবলেম হইতো। আচ্ছা ভাই, হ্যাঁ ঠিক আছে, সবাই একটু মিউট করে, এটা যেহেতু কিছু কিছু মানুষের হচ্ছে তার মানে নেটের প্রবলেম, আর কিছু কিছু মানুষের যেহেতু সমস্যা হচ্ছে না তার মানে আমার এখান থেকে কোনো প্রবলেম নেই। ভাই শুধু শোনা যাচ্ছে কিন্তু আপনার স্ক্রিন ফ্রিজ হয়ে যাচ্ছে আর কি। জি জি, এটাই নেটের প্রবলেম। কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিন্তু স্ক্রিন। পারতেন ভাই একটু কথা বলার ছিল। জি বলেন। ভাই একজন মামুনুর রশিদ জনি নাম, দেখেন উনি আপনার জয়েন করতে চাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, এখানে তো ওনার ইয়েটা আসে না এখনো। সেক্ষেত্রে কি ক্লাসরুমে আগে যেতে বলবো? ক্লাসরুমে গিয়ে ওখান থেকে লিংকটা পেয়ে যাবে। হ্যাঁ, ওখানে লিংক পেয়েছে, কিন্তু আপনার এই যে মাইক্রোসফটের টিমে এখনো জয়েন করতে পারতেছেন না, কানেক্টেড দেখাচ্ছে। রাহান ভাই একটু চেক করবেন, আমার এখানে তো দেখাচ্ছে না, একটু চেক করবেন। 6 ওয়েটিং, না এখানে তো 6 ওয়েটিং, বাট এখানে দেখাচ্ছে না তো। আমার এখানে দেখাচ্ছে না, বুঝলাম না। ওয়েটিং এ দেখাচ্ছে, এই জন্য বললাম আর কি। এড মিটিং দেখাচ্ছে, বাট এডমিট করতে পারতেছে না। উনি অলরেডি আছে ক্লাসে, উনি বলে দুইবার ঢুকছিল, দুটো অ্যাকাউন্টে একসাথে।
আচ্ছা ঠিক আছে। ভাই আমার একটা কোশ্চেন ছিল, জি। ভিউ এন্ড ভিউ টিএস এর মধ্যে পার্থক্যটা কি? আচ্ছা, বিউটিএস হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্ট পোর্শন, জাভাস্ক্রিপ্ট না লিখে টাইপস্ক্রিপ্ট লিখবো, এটাই পার্থক্য। বুঝতে পারছি। ওকে, সো কাইন্ডলি সবাই মিউট করেন, আমরা সামনে বাড়ি। তো প্রজেক্টটা জেনারেট হওয়ার পর এরকম ফোল্ডার দেখতে পাচ্ছি আমরা। এখানে এসআরসি, এসআরসির ভিতরে অ্যাসেটস, তারপর কম্পোনেন্টস, তারপর অ্যাপ দেখতে পাচ্ছি এখানে। তারপর কিছুক্ষণ আগে আমি যে কাজটা করছিলাম, যখন আমি সিডি নিয়েছিলাম, এই কাজটা কিন্তু করছিলাম এখানে, ক্রিয়েট অ্যাপ, তারপর মাউন্ট, তারপর হচ্ছে একটা ডিবি আমরা মাউন্ট করছিলাম যে কোন ডিবি আমাদের পুরো অ্যাপ্লিকেশনটা লোড হবে। আমরা যদি এখানে index.html দেখি, এখানে দেখেন একটা রুট ডিব আছে, অ্যাপ ডিব। এই ডিবির ভিতরে মেইনলি আমাদের পুরো অ্যাপ্লিকেশনটা লোড হবে। রাইট, এখন এইখানে আমরা মেইনলি কাজ করব যে কোনো ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্কে। আরও একটা উদ্দেশ্য হচ্ছে, যেহেতু আমি বলছিলাম যে রিউজেবিলিটি, তো রিউজেবিলিটি এই ফাংশনালিটিটা বা এই ফিচারটা আমরা কীভাবে পেতে পারি, যখন আমরা কম্পোনেন্ট যেই ফাংশনালিটিটা বা কম্পোনেন্ট ফিচারটা আমরা ইউজ করতে পারবো। এখন কথা হচ্ছে কম্পোনেন্ট কি জিনিস। কম্পোনেন্ট হচ্ছে আমাদের প্রত্যেকটা ছোট ছোট পার্টকে আমরা কম্পোনেন্ট হিসেবে চিন্তা করতে পারি। যেমন এই হেডার একটা কম্পোনেন্ট, এর যে এডিটর এটা একটা কম্পোনেন্ট হতে পারে, তারপরে এখানে একটা ফিল্টার ছিল, এই ফিল্টারটা একটা কম্পোনেন্ট হতে পারে। এরকম ছোট ছোট চাঙ্ক বা পার্টগুলোকে আমরা বলি কম্পোনেন্ট। রাইট, এখন এইখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে মেইন, আমি সবগুলো ফাইল কেটে দিচ্ছি, একদম কমপ্লিটলি ব্ল্যাঙ্ক করে দিই, সব কেটে দিচ্ছি, অ্যাপ ডট ভিউটা কেটে দিচ্ছি, আমি জাস্ট মেইন ডট জেএসটা রাখলাম, বাকি সব কেটে দিলাম। এখন এই মেইন ডট জেএস আমরা কি করবো, আমরা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনটা ইনিশিয়ালাইজ করবো। এখন এখানে দেখতে পাচ্ছি যে ক্রিয়েট অ্যাপ আমরা কোথা থেকে নিয়েছি, ভিউ থেকে আমরা ডিস্ট্রাক্ট করে নিয়েছি ক্রিয়েট অ্যাপ। এখন এইখানে আমাদেরকে একটা রুট কম্পোনেন্ট দিতে হয় এখানে। ওকে, একটা কম্পোনেন্ট ক্রিয়েট করে ফেলে এখানে। এখন ভিউতে আমাদের কম্পোনেন্টগুলো ক্রিয়েট করা হয় হচ্ছে অ্যাপ বা যে কোনো নাম, হোয়াট এভার, মাই অ্যাপ ডট, তারপর ভিউ। ডেফিনেটলি এখানে ডট ভিউ এক্সটেনশন থাকতে হবে, এটা ভিউ কম্পোনেন্ট। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আপনার যদি বিএস করে ইউজ করে থাকেন, তাহলে আপনি একটা এক্সটেনশন ইনস্টল করে রাখবেন যাতে আপনার সিনট্যাক্স সেলারটা ঠিকমতো কাজ করে। আদারওয়াইজ কিন্তু এই ডট ভিউ কিন্তু বিএস কোড বাই ডিফল্ট বোঝে না। আপনি ইনস্টল দিবেন ভিউ টার, নামটা মনে নাই, ওয়েট, ইনস্টলটার ভিতরে দেখি আমি, ভিউ টার নামে একটা এক্সটেনশন থাকার কথা। বেতুর ভিটুর, এই যেটা, এটা, হ্যাঁ। এই এক্সটেনশন সব ইনস্টল দিয়ে নেবেন, তাহলে হচ্ছে আপনি অনেক স্নিপেট, তারপর সাজেশন এগুলো পাবেন, প্লাস সিনট্যাক্স সেলারটা হবে আপনার ঠিকমতো। এটা সব ইনস্টল দিয়ে নেবেন। অলরাইট, এখন আমাদের কম্পোনেন্টগুলো কিভাবে কাজ করে এটা বোঝা ট্রাই করি। কম্পোনেন্ট নামে ফোল্ডারের ভিতর খুললে হয় না? হ্যাঁ হয়, সেটা আমরা বোঝাবো, জাস্ট আমি ইনিশিয়ালি বোঝাচ্ছি। এখন একটা কম্পোনেন্টের ভিতরে কি থাকতে পারে, একটা কম্পোনেন্টের ভিউ কম্পোনেন্টে দুইটা পার্ট থাকে, তিনটা জিনিস থাকে মেইনলি। থাকে হচ্ছে আমাদের মার্কআপ, তারপর হচ্ছে আমাদের লজিক্যাল পার্ট জাভাস্ক্রিপ্ট, দেন থাকে হচ্ছে আমাদের স্টাইল, ওই কম্পোনেন্ট রিলেটেড স্টাইল থাকবে আমাদের এখানে। অলরাইট, তো আমরা মার্কআপ লিখবো একটা কম্পোনেন্টে। বেসিক সব যে জিনিস লাগবে ম্যান্ডেটরি, সেটা হচ্ছে টেমপ্লেট। টেমপ্লেট ছাড়াও কম্পোনেন্ট হইতে পারে, রেন্ডারলেস কম্পোনেন্ট, সেটা আমরা পরে ডিসকাস করবো সামনে। আপাতত জাস্ট মনে রাখি যে আমাদের কম্পোনেন্টের ভিতরে, যেহেতু আমাদের কম্পোনেন্ট কি আমি ডিসকাস করছিলাম, যে কম্পোনেন্ট মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটের বা আমাদের অ্যাপ্লিকেশনের ছোট একটা পার্ট। তো ডেফিনেটলি ওখানে কিছু একটা মার্কআপ থাকবে। তো আমি এখানে কম্পোনেন্ট বললাম মাই অ্যাপ, এখানে একটা HTML দিলাম, বা একটা মার্কআপ লিখলাম। এখন এই কম্পোনেন্টটা যদি আমি লোড করতে চাই, প্রথমত আমাকে কম্পোনেন্টটা ইম্পোর্ট করতে হবে এখানে। And then alright, এখন আমরা অ্যাপ্লিকেশনটাকে রান দিই। আমাদের এখানে কোনো প্যাকেজ নাই, আই মিন নোট মডেলসটা নাই, সো আমাদেরকে আগে ডিপেন্ডেন্সিগুলো ইনস্টল করে নিতে হবে। এখানে প্যাকেজ লোডের জন্য কিছু ডিপেন্ডেন্সি আছে, আমাদের ভিউ আছে, তারপর বাইট আছে, আর কিছু নাই। অলরাইট, এটা খুবই সিম্পল একটা বিল্ড, এই জন্য আমি এটা ইউজ করি। পার্সেলও ইউজ করতে পারেন। একটু টাইম নিতেছে। ইন দ্য মিন টাইম আপনারা কিছু বলতে চলে বলতে পারেন, এটা ইনস্টল হইতে হইতে।
আচ্ছা আমার কি স্ট্রাইক হয়ে গেল নাকি? ভাইয়া হুম আমরা রিঅ্যাক্টে যেমন হুক ইউজ করি, ভিউতে কি হুম এরকম কোনো কিছু আছে? ভিউ 3 তে আছে, ওটাকে আমরা বলি কম্পোজিশন এপিআই, এক্স্যাক্টলি হুক। ওকে ভাইয়া। ভিউ 3 তে যে কম্পোজিশন এপিআই এটা আপনার কাছে ফিলই হবে না আপনি কি রিঅ্যাক্টে কাজ করতেছেন নাকি ভিউতে কাজ করতেছেন। ওকে ভাইয়া। অলরাইট, ইনস্টল হয়ে গেছে। এবার আমাদেরকে যেটি স্টার্ট করতে হবে, আমাদের স্ক্রিপ্টটা কি, ডেপ। সো npm run dep। দেখছেন কত ফাস্ট এটা বুট হয়ে গেল, এই জন্য আমি বাইটটা পছন্দ করি। এই যে আমাদের কম্পোনেন্টটা এখানে দেখতে পাচ্ছি, কম্পোনেন্টের মার্কআপটা। আরো একটা জিনিস আপনারা করবেন সেটা হচ্ছে ভিউ ডেপ টুলটা আপনি ইনস্টল করে নেবেন ক্রোমে অথবা ফায়ারফক্সে, আপনি যে ব্রাউজারটা ইউজ করেন। ভিউ ডেপ টুল এটা আমাদেরকে খুবই হেল্প করবে ভিউজেস নিয়ে কাজ করার ক্ষেত্রে। এই এক্সটেনশনটা আপনি ইনস্টল করে নেবেন। অলরাইট, এখন আমরা কি করলাম, জাস্ট একটা কম্পোনেন্ট বানালাম, সেই কম্পোনেন্ট আমরা লোড করে দিলাম। আমাদের বাকি কম্পোনেন্টগুলো ডিপেন্ড করবে এই কম্পোনেন্টের উপর, মানে আমাদের পুরো অ্যাপ্লিকেশনটা একটা কম্পোনেন্ট, তারপর বাকি কম্পোনেন্টগুলো লোড করবে এই কম্পোনেন্টের মধ্যে। এটাকে আমরা অন্য নাম দিতে পারতাম, সাপোজ আমরা রুট অ্যাপ নাম দিতে পারতাম। রুট অ্যাপটা বেশি মেক সেন্স করে, So আমি রুট অ্যাপ নাম দিলাম। আমাদের অন্যান্য যে কম্পোনেন্টগুলো হবে সেটা হবে এটার ভিতরে, নেস্টেড কম্পোনেন্ট বলতে পারেন। অলরাইট, এখন আপনি যখন ইনস্পেক্ট করেন, ইনস্পেক্ট করে যদি আপনার ডেপ টুলটা ইনস্টল করা থাকে, ভিউ ডেপ টুল, তাহলে এখানে একটা অপশন দেখতে পাবেন, ভিউ নামে একটা অপশন আসার কথা এখানে। এই যে এখানে আপনি কম্পোনেন্টগুলো দেখতে পাবেন এবং কম্পোনেন্ট ট্রি দেখতে পাবেন, কম্পোনেন্টে কি কি স্টেট আছে, কি কি ইভেন্ট আছে। ইভেন্ট দেখাতে কিনা যায় না, বাট স্টেটগুলো খুব সিম্পল এখানে আপনি দেখতে পাবেন। অলরাইট, এখানে ক্লিক করলাম, এখানে কিছুই নেই। ওকে, এখন কিছুক্ষণ আগে আমরা ডিসকাস করতেছিলাম যে কম্পোনেন্টে আমার কিছু ডেটা থাকবে যেগুলোকে আমরা স্টেট বলি। সেই স্টেটগুলো ডিফাইন করার জন্য আমাদের কি করতে হবে, এখানে বলছিলাম যে আমাদের কম্পোনেন্টে 3টা পার্ট থাকে, একটা হচ্ছে মার্কআপ পার্ট, তারপর হচ্ছে আমাদের লজিক্যাল বা জাভাস্ক্রিপ্ট পার্ট, তারপর হচ্ছে স্টাইল পার্ট। আমরা জাভাস্ক্রিপ্ট লিখব হচ্ছে স্ক্রিপ্ট নামে একটা ট্যাগ নিতে হবে এখানে, স্ক্রিপ্ট। এখান থেকে একটা ডিফল্ট এক্সপোর্ট করতে, একটা অবজেক্টকে এক্সপোর্ট ডিফল্ট করতে হবে, এন্ড দেন স্টাইলটা কিছুক্ষণ পরে আসছে। ওকে, এখানে বেশ কিছু জিনিস আপনি দিতে পারেন, এখানে আপনি নাম দিতে পারেন, এটা অপশনাল। আমার নাম দিলাম এখানে আমি। কিছুক্ষণ আগে দেখতেছিলাম যে এখানে রুট অ্যাপ, মানে ফাইলের যে নামটা ছিল রুট অ্যাপ, সেই নামটা এখানে দেখাচ্ছিল। এখন যদি আমি রিফ্রেশ দিই, কম্পোনেন্ট নামটা চেঞ্জ হয়ে গেছে। সো ভিউ ডেপ টুলে আপনি কি হিসেবে দেখতে চান সেটা আপনি এখান থেকে কনভার্ট করতে পারেন। কম্পোনেন্ট নামটা বাই ডিফল্ট ফাইলের যে নামটা সেই নামটা পায়। অলরাইট, তারপর হচ্ছে আমাদের কি থাকবে, আমাদের ডেটা থাকবে। এখান থেকে একটা অবজেক্ট রিটার্ন দিতে হবে, আবারও সেই কাউন্টারটা ক্রিয়েট করে আমরা কাউন্ট 0। এই ডাটাটা আমরা সিম্পলি এখানে ইউজ করতে পারবো। এখানে যে কোনো ডাটা আমি ইউজ করতে চাই, জাস্ট ডাবল কার্লি ব্রেস কাউন্ট লাইক দিস। তারপর আমরা যদি কোনো বাটন নিয়ে আসতে চাই, আমরা ইভেন্ট নিয়ে কাজ করবো, প্লাস মাইনাস। আরেকটা জিনিস এখানে বলা দরকার, এই ভিউ 2 তে কম্পোনেন্টের ভিতরে ডেফিনেটলি একটা রুট টিপ থাকতে হবে। আপনারা যারা ভিউ নিয়ে রিয়েক্ট নিয়ে কাজ করছেন বা অন্য কোনো ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করছেন তারা তো জানেন যে এরকম একটা রুট টিপ দেওয়া লাগে অথবা ফ্র্যাগমেন্ট দেওয়া লাগে, কিন্তু ভিউ 3 তে কোনো ফ্র্যাগমেন্ট লাগে না। মাল্টিপল এলিমেন্ট হলে কোনো সমস্যা করে না। যারা অন্য ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করেন তাদের জন্য বললাম, আর যারা এটাই নতুন তাদের তো কোনো সমস্যা নেই। ক্লিক কাউন্ট প্লাস প্লাস, ক্লিক কাউন্ট মাইনাস মাইনাস। সো ইটস ওয়ার্কিং রিঅ্যাক্টিভ। এখন আমি যদি আরো একটা কম্পোনেন্ট বানাই, আমি যেমন বলছিলাম আমাদের ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করার একটা উদ্দেশ্য হচ্ছে রিঅ্যাক্টিভিটি, আর একটা হচ্ছে আমাদের রিইউজিবিলিটি। আমরা রিঅ্যাক্টিভিটি এখানে পাচ্ছি, এখন রিইউজিবিলিটি যাচ্ছি। তো আমি এটা এখানে ইউজ না করে আমি চাচ্ছি একটা কম্পোনেন্ট বানাতে কাউন্টার নামে। আমি এখানে কম্পোনেন্টস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এক ভাই বললেন যে কম্পোনেন্টস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে ভালো হয়, সেটাই করবো আমরা এখানে। কম্পোনেন্টস, এখানে দিলাম কাউন্ট বা কাউন্টার ডট ভিউ। সেম জিনিসটা কপি করে জাস্ট ওটা দিয়ে দিই, আর অ্যাপের নাম দিলাম কাউন্টার অ্যাপ। ওকে, এখন এই কম্পোনেন্টটাকে যদি
এটা কিন্তু একটা কম্পোনেন্টস ফোল্ডারের ভিতরে কাউন্টার নামে একটা কম্পোনেন্ট, এটাকে আমি এই কম্পোনেন্ট ইউজ করবো রুট অ্যাপের ভিতরে। এখানে আমি কিভাবে ইউজ করতে পারি, এখানে কম্পোনেন্টসটা আমাকে প্রথমে এইটার সাথে বাইন্ড করতে হবে, এই কম্পোনেন্টের সাথে। মানে এই কম্পোনেন্টে যে আমরা এখানে এই কম্পোনেন্ট ইউজ করবো, আমাদের কাউন্টার কম্পোনেন্টটা আমরা ইউজ করবো রুট অ্যাপের ভিতরে, এই কম্পোনেন্টের ভিতরে। তার জন্য আমাকে এটা রেজিস্টার করতে হবে এখানে। কম্পোনেন্ট আমরা গ্লোবালে রেজিস্টার করতে পারি, বাট সেদিকে আজকে না যাই। ওকে, তো ওই কম্পোনেন্টটাকে আমাকে এখানে ইম্পোর্ট করতে হবে। কাউন্টার ফ্রম কম্পোনেন্টস, ডাবল হয়ে গেছে, components counter, and then এখানে যখন আমি এই কাজটা করলাম, একটা কম্পোনেন্টকে ইম্পোর্ট করলাম, তারপর হচ্ছে আমাদের যেই স্ক্রিপ্ট সেকশনের যে অবজেক্ট ছিল, এখানে কম্পোনেন্টস নামে একটা সেকশন আছে, সেখানে আমরা এটা বলে দিলাম। এটা বলার মাধ্যমে যেটা করলাম সেটা হচ্ছে এই কম্পোনেন্টটা আমরা এখানে ইউজ করার জন্য পারমিশন দিলাম, অ্যাভেলেবল করে দিলাম এই কম্পোনেন্টকে এখানে। এখন এখানে আমরা সিম্পলি HTML ট্যাগের মতো করে কম্পোনেন্ট আমরা ইউজ করতে পারবো। এন্ড এইটাকে আমরা যতবার খুশি ততবার ইউজ করতে পারবো, কারোর সাথে কার কোনো সম্পর্ক নেই। দ্যাট ইজ দ্য রিউজেবিলিটি। দেখেন এই কম্পোনেন্টের স্টেট, আমি যদি আবার ডেপ্টরে যাই, এখানে দেখতে পাবেন যে আপনি অনেকগুলা এখানে অনেকগুলো কাউন্টার দেখতে পাচ্ছেন। এইটার যে স্টেট, এই যে এখানে দেখতে পাচ্ছি ডাটা, এইটার স্টেট, এটার স্টেট, এটার স্টেট, প্রত্যেকটা টোটালি আইসোলেটেড, কারোর সাথে কারো মিল নেই। দেখেন এখানে আমি ক্লিক করছি, এখানে কিন্তু আপনার এটা বাড়তেছে, এই যে কাউন্ট 8। আবার যখন আমি সেকেন্ড কম্পোনেন্টে যাচ্ছি, ক্লিক করতেছি, সেকেন্ড কম্পোনেন্টে কাউন্টার মান 0, বাট প্রথম কম্পোনেন্টে কাউন্টার মান 8। দ্যাট মিন্স প্রত্যেকটা কম্পোনেন্ট একটা থেকে একটা ভিন্ন। ওকে, তো আমরা এই অ্যাপটা বানাবো। এই অ্যাপটা বানাতে গিয়ে আমরা প্রথমে শিখি, এটার মার্কআপ অলরেডি আমি করে রাখছিলাম, নিয়ে আসি। আমি গিটহাব জিস্টের ভিতরে রাখছিলাম। ওকে, তো এখান থেকে আমি জাস্ট মার্কআপটা নিয়ে নিই, তারপর সিএসএস গুলো নিয়ে নিই। আমাদের লাগবে হচ্ছে অ্যাপ, এটুকু মোডে রাখবো তো। এখানে পুরো মার্কআপটা পেস্ট করে দিলাম। তারপর আমাদের লাগবে হচ্ছে স্টাইল লাগবে। এখানে আমি প্রথমে সেস দিয়ে লিখছিলাম, এখানে সেস সেটআপ আজকে আর করতেছি না, আমি এটা কম্পাইলড ভার্সন উপরে রাখছি। এই কম্পাইলড ভার্সনটা জাস্ট কপি করে নিব, app.css, and যেটা CSS আমরা এখানে assets নামে একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি, assets app.css, এখানে পেস্ট করে দিলাম। ওকে, এখন এই CSS ফাইলটা আমরা কিভাবে লোড করব আমাদের অ্যাপ্লিকেশনে, আমরা সিম্পলি এই যদি গ্লোবালি করতে চাই তাহলে আমরা জাস্ট main.js গিয়ে ওই ফাইলটা ইম্পোর্ট করে দেব, CSS ফাইলটা। এখন এটা কিভাবে করা যাচ্ছে, এটা করা যাচ্ছে ভাইজের যে বিহাইন্ড দ্য সিন ওয়েব টেক কনফিগারেশন আছে তার মাধ্যমে। assets app.css, ওকে, এটা না, এটা, এই তো। তো প্রথম কাজটা আমরা যেটা করবো সেটা ছোট ছোট কম্পোনেন্ট ভাগ করে ফেলবো। আচ্ছা, ছোট ছোট কম্পোনেন্ট ভাগ করার আগে আমরা পুরো অ্যাপ্লিকেশনটা বানাই ফেলি। এখন এখানে আমাদের কি কি লাগবে, যদি আমরা এখানে আমাদের রিঅ্যাক্ট অ্যাপ্লিকেশনটা দেখি, এখানে আমরা কিছুটা লিখবো, তারপর একটা কালার সিলেক্ট করব, তারপর অ্যাড করলাম, এখানে অ্যাড হয়ে গেল। দ্যাট মিনস আমাদের ডেটার ভিতরে, আই মিন স্টেটের ভিতরে একটা অ্যারে রাখা লাগবে এবং সেটার একটা স্পেসিফিক একটা ডাটা স্ট্রাকচার আছে। এখানে দেখতে পাচ্ছি একটা টাইটেল আছে, তারপর ডেসক্রিপশন আছে, তারপর কালার আছে। সো এই ডাটা স্ট্রাকচার ফলো করে আমাদেরকে একটা অ্যারে ক্রিয়েট করতে হবে। দ্যাট মিনস আমাদের অ্যারেটা হবে এরকম। আমি যদি রুট অ্যাপে যাই, এখানে একটা স্টেট নিব, দ্যাট মিনস আমাদের লাগবে ডেটা, এখান থেকে রিটার্ন একটা অ্যারে নিব, এখানে আমি নোটস, এটা হবে একটা অ্যারে। এখন আমাদের অ্যারের স্ট্রাকচার কেমন হবে, আমাদের টাইটেল থাকবে, তারপর হচ্ছে আমাদের ডেসক্রিপশন থাকবে, তারপর আমাদের কালার থাকবে।
এই তিনটা জিনিস থাকবে আমাদের, এরকম একটা অ্যারে থাকবে, রাইট? তো আমি এখানে কিছু হার্ড কোড কিছু নেই, কয়েকটা নোটস ক্রিয়েট করি। লার্ন Vue.js, yes. And then color কিছু করে দিলাম FF0. Alright, এরকম আর কয়েকটা নেই। Let's learn Vue.js, দুটো নিলাম। তো এটা কি আমাদের একটা স্টেপ, যখন আমি এখানে কাউন্টার নিয়েছিলাম আমাদের কাউন্টার কম্পোনেন্ট, এখানে জাস্ট কাউন্ট নিছি, কাউন্ট আমরা এখানে শো করতে পারছি। এখন এটা কি, এটা অ্যারে, এটা কিন্তু আমরা শো করতে পারবো। আমরা যদি এখানে উপরে গিয়ে জাস্ট এখানে মার্কআপটাকে আপাতত বন্ধ রাখি, কোন একটা জায়গা যদি আমরা কোন একটা স্টেট শো করতে চাই, কারো সেটা মাইকটা অন আছে, এটা মিউট করে দেই। ওকে, তো এটা যদি কোন একটা শো করতে চাই, নরমাল যে আমাদের ইয়া ছিল কাউন্ট, এটা কিন্তু আমরা সিম্পলি এখানে শো করতে পারি। সাপোজ প্রি, আমার ইমেজটা কেন কেন কাজ করতেছে না আজকে, নোটস, আমরা এখানে সিম্পলি একটা অ্যারে দেখতে পাবো এখানে, এই যে অ্যারে। ওকে, এখন এই অ্যারেটা ইউজ করে যদি আমি এটাকে লুপিং করতে চাই, এই যে এটা এখানে আমাদের একটা নোট এখানে দেখতে পাচ্ছি, যদি এটা একটা কম্পোনেন্ট হবে, কম্পোনেন্ট আমরা পরে করবো। আপাতত যেটা করবো আমি সেটা হচ্ছে এইটা ইউজ করে, এই অ্যারেটা ইউজ করে আমরা এটা লুপিং করবো এটাকে, এই পোর্শনটাকে। তো Vue.js এর লুপিং করার জন্য কি করতে পারি, এই যে নোটস, এই নোটসের ভিতরে নোট আমাদের শুরু হয়েছে এখান থেকে, এই যে এগুলো হচ্ছে একটা নোট। অলরাইট, তো আমি একটা রাখি নোট স্টার্ট, আর নিচেটা নোটস ইন্ট। আচ্ছা, এখন বেসড অন দিস ডেটা অর দিস স্টেট আমি যদি এটাকে লুপিং করতে চাই কি করব, আমাদের কাছে একটা স্পেশাল ডিরেক্টিভ আছে, সেটা হচ্ছে b4। ওকে, নিলাম নোট ইন নোটস, ওইখানে কি করতেছে, এই নোটস অ্যারেটাকে ইটারেট করতেছে এবং ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা এলিমেন্টকে সে নিচ্ছে হচ্ছে নোটের ভিতরে। এটা কাইন্ড অফ হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্টে ফর ইচ যে লুপটা ইউজ করি, এখানে সাপোজ একটা নিয়ে নিলাম 1 2 3, এটা কিন্তু আমি হচ্ছে ফর ইচ দিয়ে ইটারেট করতে পারি, and ডট ফর ইচ কাইন্ড অফ এরকম। ওকে, কাইন্ড অফ এমন। অলরাইট, নোট ইন নোটস, এটা ইটারেট হবে। এখন এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যখনই আমরা এই b4 ইউজ করবো তখন এখানে একটা ইউনিক কিছু একটা দিতে হয়। এখানে কি নামে একটা প্রপ আছে, প্রপ নিয়ে এখনো ডিসকাস করি নাই, প্রপ নিয়ে ডিসকাস করতেছিল এনিওয়ে। তো এখানে কি নামে একটা প্রপ আছে, এটার ভিতরে একটা কিছু একটা সামথিং ইউনিক দিতে হবে। নোট ডট সাপোজ আইডি এর নিচেটা হইতে পারে। ওকে, আচ্ছা আমি একটু বেশি তাড়াতাড়ি প্রদর্শন করেছি, আরো কিছু জিনিস ডিসকাস করা দরকার ছিল। আচ্ছা, এটা একটু অফ রাখি, আরেকটা বানাই সাপোজ মেইন ডট ভিউ। কয়েকটা বিষয় আগে ডিসকাস করা আসা উচিত, নাহলে পরে কষ্ট হয়ে যাবে। মেইন অ্যাপ, তো এখানে মেইন আমাদের রুট অ্যাপ না দিয়ে আমরা দিব হচ্ছে মেইন অ্যাপ। মেইন মেইন আপলোড করছে। ওকে, এখন এই কোম্পানিতে আমরা অন্য কোনো কোম্পানি ইউজ করতে চাই, তাহলে কি করবো, সিম্পলি আমরা স্ক্রিপ্ট নিব, যেটা বললাম কিছু নাকি এখানে নিব হচ্ছে কম্পোনেন্টস, তারপর হচ্ছে আমরা কম্পোনেন্টটা এখানে লোড করবো। সাপোজ কাউন্টার কম্পোনেন্ট যদি আমরা এখানে ইউজ করতে চাই, তাহলে কাউন্টার কম্পোনেন্ট এখানে ইম্পোর্ট করবো, ইম্পোর্ট কাউন্টার ফ্রম লাইক দিস। তারপর এখানে আমরা কাউন্টার কম্পোনেন্ট ইউজ করতে পারি যে কোনো জায়গায় লাইক দিস, এতো, এন্ড আমরা রিপিট করতে পারি। ওকে, এখন কম্পোনেন্টের ভিতরে যদি কোনো ডাটা পাস করতে চাই আমি,
যেটা আমরা HTML করে থাকি, যেমন আমরা যে অ্যাঙ্কর ট্যাগ নিই এখানে দেখতে পাচ্ছি যে এই অ্যাঙ্কর ট্যাগ সম্পর্কে আরো কিছু স্পেসিফিক ডাটা যদি পাস করতে চাই, অ্যাট্রিবিউটের সংজ্ঞা যখন আপনি দেখবেন যে HTML অ্যাট্রিবিউট মানে কি, HTML অ্যাট্রিবিউটস, এখানে W3 স্কুলে একটা ডেফিনিশন দেওয়া ছিল যে HTML attributes provide additional information about the HTML element। ওই HTML এলিমেন্ট সম্পর্কে আর কিছু এডিশনাল ইনফরমেশন আমরা পাস করতে পারি অ্যাট্রিবিউটের মাধ্যমে। আচ্ছা, তো কাইন্ড অফ হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট এমনই, আমরা একটা কম্পোনেন্ট নিলাম, সেটার ভিতরে আরো কিছু এডিশনাল ডাটা পুশ করব, ভিতরে দিব, সেটাকে এখানে বলা হচ্ছে প্রপ। অন্যান্য ফ্রেমওয়ার্কে যেমন প্রপ বলা হয়। তো আমি যদি আরেকটা কম্পোনেন্ট নেই, সাপোজ পারসন ডট ভিউ, এখানে আমি নিলাম জাস্ট পারসন নেম, এখানে কিছুটা হবে, দেন পারসন এজ, এখানে কিছু একটা হবে। এই কম্পোনেন্টকে আমি আবার ইউজ করতে চাই, এখানে কি করব, সিম্পলি আবার এটাকে ইম্পোর্ট করব, পারসন এখানে আমাকে বলে দিতে হবে কম্পোনেন্ট আমরা ইউজ করতে যাচ্ছি। এখন এখানে যদি আমরা এটাকে নিয়ে আসি, জাস্ট ওটা মার্কআপটা আমরা দেখতে পাবো, ইট ইজ সিম্পল পারসন। এখন এইখানে যদি আমরা কিছু ডাটা পাস করতে চাই বাহির থেকে, যে পার্সনের নেম, তারপর পার্সনের এজ, এগুলো যদি আমরা পাস করতে চাই এখান থেকে অ্যাজ লাইক HTML অ্যাট্রিবিউট, সাপোজ নেম ইকুয়াল টু সামথিং, তারপর এজ ইকুয়াল টু সামথিং, এরকম কিছু ডাটা যদি পাস করতে চাই, তাহলে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে প্রপ। এই জিনিসটাকে বলা হয় প্রপ। এখন এটা দিলে কি এখানে পাওয়া যাবে, এখানে পার্সন কম্পোনেন্টের না, এটাকে আমাদেরকে অ্যাভেলেবল করতে হবে, আমাদেরকে আবার স্ক্রিপ্ট নিতে হবে, স্ক্রিপ্ট ট্যাগ, তারপর আমরা যেমন ডেটা নিয়েছিলাম এখানে লোকাল স্টেট ডিফাইন করার জন্য, যে নেম এজ এভাবে নিয়েছিলাম, কিন্তু এইগুলো কিন্তু আমরা এইখানে লোকালি করবো না, আমরা কিন্তু বাইরে থেকে নেবো। আই মিন এই কম্পোনেন্ট আমরা যেখানে ইউজ করব, আমরা ওইখান থেকে ডাটাগুলো পাস করব, এই যে নেম এজ। সো আমাদেরকে এইভাবে ডাটা না দিয়ে আমাদেরকে প্রপ অ্যাকসেপ্ট করতে হবে। তো প্রপ কিভাবে অ্যাকসেপ্ট করব, প্রপস, দেন প্রপ আমরা কয়ভাবে অ্যাকসেপ্ট করতে পারি আপাতত এটা দেখি, তারপর আমাদের কি কি প্রপ আমরা অ্যাকসেপ্ট করব সেটা আমরা এইখানে বলে দেব এইভাবে। ওকে, যখন আমরা প্রপ অ্যাকসেপ্ট করলাম নেম এজ, এটা এই কম্পোনেন্টের জন্য আমরা যেমন ডেটা যখন ডিফাইন করার পর আমরা এখানে অ্যাক্সেস করতে পারতাম, এক্স্যাক্টলি এইভাবে এখানে অ্যাকসেপ্ট করতে পারবো, ইউজ করতে পারবো। নেম এখানে দিতে পারবো এইভাবে, নেম, তারপর এজ, এই তো। এখন এখানে যদি আমাদের একটা ডিজাইন থাকতো এরকম, সাপোজ ক্লাস পারসন। আচ্ছা, আরো একটা জিনিস করা যায় এখানে, যেটা আমি বলতে যাচ্ছিলাম মিস করে গেছি, সেটা স্টাইল। আমাদের তিনটা জিনিস থেকে, টেমপ্লেট, স্ক্রিপ্ট, আর একটা জিনিস থাকে সেটা হচ্ছে স্টাইল। এই তিনটা জিনিস থাকে একটা কম্পোনেন্টের মধ্যে। ওকে, এখন এই স্টাইলের ভিতরে আবার কিছু কাহিনী আছে। এই স্টাইলের মধ্যে একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে স্কোপড সিএসএস। আপনি যদি জাস্ট স্কোপড লেখেন, স্কোপড, এখানে সিএসএস লিখলাম, জাস্ট এখানে একটা অ্যাট্রিবিউট দিলাম স্কোপড। এবারে আপনি ইন্সপেক্ট করে দেখবেন যে, দেখেন এই যে এটা কিন্তু একটা কম্পোনেন্ট ছিল, এখানে ডেটা ড্যাশ ভি ড্যাশ একটা ইউনিক আইডেন্টিফায়ার দিয়েছে, এবং আমাদের প্রত্যেকটা ক্লাস নামের আগে এখানে যদি আর অন্যান্য ক্লাস থাকতো, প্রত্যেকটাকে ইউনিক করার জন্য এই ইউনিক একটা ডেটা অ্যাট্রিবিউট অ্যাড করেছে এখানে। ওকে, এবং আমি যদি করতাম, এখানে যদি জাস্ট H1 ধরে ডিজাইন করতাম, সাপোজ আমি কোন ক্লাস নিলাম না, এমনি গ্লোবালি H1 ডিজাইন করি, H1 সিলেক্ট করলাম, কালার গ্রিন হচ্ছে, এবং মজার বিষয় হচ্ছে এই যে এই কালারটা, এই সিএসএসটা শুধুমাত্র এইটুকু কম্পোনেন্টের মধ্যে স্কোপড। আপনি যদি এইখানে কোনো H1 নিচ্ছেন, দেখেন এখানে কিন্তু H1 আছে, H1 কে ধরে নাই, সে ধরছে এই কম্পোনেন্টের ভিতরে যে H1টা সেটাকে ধরছে। এটা কিভাবে কাজ করছে? কারণ হচ্ছে ও একটা ইউনিক একটা আইডিয়া বসা দিচ্ছে, এই যে
মানে ভাই এটা গ্লোবালি কাজ করবে এটা না? না, এটা স্কোপ শুধুমাত্র এই কম্পোনেন্টের জন্য। ওকে, এটা অনেক সময় হেল্পফুল হয়। আচ্ছা ভাই, এখানে আমার একটা কোশ্চেন আছে। জি আচ্ছা, যেহেতু এই পার্সন যে আমাদের কম্পোনেন্টটা আছে, এখানে হচ্ছে আমাদের যে স্টাইলগুলো আছে এটা স্কোপ, তার মানে হচ্ছে এটার যে স্টাইলগুলো আদার যে কম্পোনেন্টগুলোতে কোনো এফেক্ট পড়বে না। রাইট। সো হ্যাঁ, সো আমি যদি এখন রেসপন্সিভ করতে চাই এই কম্পোনেন্টটাকে, তাহলে আমি এখন যে ভিউ যেই আমাদের ক্লাস নেমটা প্রোভাইড করতেছে এখানে, হ্যাঁ, একটা ইউনিক ক্লাস নেম প্রোভাইড করতেছে, তাহলে আমি রেসপন্সিভ করতে গেলে কি আমি এই স্কোপ যে ক্লাস নেমগুলো আছে এগুলো ধরে করবো, না ভিউ যেই ইউনিক আমাদের ক্লাস নেমটা দিচ্ছে ওইটা ধরে আমি রেসপন্সিভ করবো? আপনি যদি স্কোপ করে ফেলেন তাহলে আপনার ওই মিডিয়া কোডগুলো এখানে লিখতে হবে, কারণ বাইরে থেকে আপনি কিন্তু অ্যাক্সেস করতে পারবেন না। আর ওইখানে কখন কি আইডি দিবে আপনি কিন্তু জানেন না। আপনি যদি জাস্ট ইনস্পেক্ট করে ক্লাসটা নিয়ে যান তাও কিন্তু লাভ নেই। আচ্ছা, বুঝতে পারছি। তো ভাই মানে একটা রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্টের ভিতরে আমি কি স্কোপটা কি খুব বেশি ইউজ করব, না হচ্ছে আপনি কি মনে করেন যে আমি কি স্কোপটা ইউজ করব, না ইগনোর করে আমি ইউনিক ভাবে ওইভাবে আমি সিএসএস গুলো করব আর কি? রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্টে এটা খুব কম ইউজ করি আমি। ওকে, যেখানে যখন দেখি যে কনফ্লিক্ট করতেছে তখন এটা স্কোপ ইউজ করি, খুব কম ইউজ করি এটা। বাট দেখালাম যে এরকম কিছু একটা আছে, এই ফিচারটা আছে আর কি আমাদের ভিউতে। ভাইয়া আমরা যদি বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কটা যদি ইউজ করি, সেক্ষেত্রে বাটনটাকে যদি একটা কম্পোনেন্ট হিসেবে রাখি, ওখানে একটা ওয়েবসাইটের মধ্যে সবগুলো বাটন সেম কালার হতে পারে, বা হোভার কালারটা একই হতে পারে। সেক্ষেত্রে সিএসএস গুলোকে আমরা আলাদা সিএসএস ফাইলে রাখবো, নাকি এরকম স্কোপ করে সিএসএস গুলো লিখবো? সেক্ষেত্রে আপনাকে গ্লোবাল ইউজ করতে হবে। যেমন যে আমাদের এটা কিন্তু গ্লোবাল, আমি জাস্ট রুট এড করে দিচ্ছি। ফ্রেমওয়ার্কের ক্ষেত্রে সাধারণত আমরা স্কোপ করবো না, স্কোপ জিনিসটা আমরা কমই করি আমরা। আচ্ছা ভাই, এই ক্ষেত্রে কি হচ্ছে আপনার ওই যে রিয়েক্টে যেমন মডিউলার সিস্টেমে আমাদের সিএসএস ফাইলগুলো ক্রিয়েট করে, এটা কি ওয়ান কাইন্ড অফ এরকমই জিনিস আর কি স্কোপটা? হ্যাঁ, ওই জিনিসটাই। একটা একটু কমপ্লেক্স মনে হতে পারে বিজ্ঞানীদের জন্য, বাট এটা একদম ইজি বিজ্ঞানীদের জন্য আমার কাছে মনে হয়। খুব ফ্রেন্ডলি আসলে। একদম স্ট্রেট ফরওয়ার্ড। আমাদের এখানে টেমপ্লেট আছে, আমাদের এখানে লজিক্যাল পার্ট আছে, স্ক্রিপ্ট, আমাদের এখানে জাভা সিএসএস আছে, স্ট্রেট ফরওয়ার্ড। ইভেন আমরা এখানে ল্যাঙ্গুয়েজও ডিফাইন করতে পারি, সেটার জন্য আলাদা প্যাকেজ লাগে, এসসিএসএস অথবা স্যাস অথবা লেস, এগুলো করতে পারি। ওদিকে আজকে যাচ্ছি না। আচ্ছা, সো আমরা প্রপস বুঝলাম। আমরা প্রপ এখান থেকে পাস করতে পারি, তারপর এখানে প্রপ অ্যাকসেপ্ট করতে পারি, সেই প্রপটা আমরা ইউজ করতে পারি। এবার আমরা আসি বাইন্ডিং নামে একটা কনসেপ্ট আছে। ওকে, ধরেন এখানে আমি একটা স্টেট নিলাম, আমাদের মেইন ডট ভিউতে চলে আসি। আচ্ছা, আজকে মনে হয় আমাদের প্রজেক্ট না করলে ভালো হয়, আমি একটু বেসিক নিয়ে কথা বলি। ভাই ছোট্ট একটা কোশ্চেন ছিল। জি ভাই, যে এই যে ইউনিক যে একটা ক্লাস তৈরি হলো, বিহাইন্ড দ্য সিনে কি এই ক্লাসটা ধরে ডোম ম্যানিপুলেট করে ভিউ স্টাইলটা? ক্লাস ধরে অ্যাকচুয়ালি ক্লাস ধরে ডম ম্যানিপুলেট করে না, ক্লাস ধরে ওই মানে এই স্টাইলটাকে ইউনিক করার জন্য ডম ম্যানিপুলেট করে হচ্ছে ওই স্কোপ করেই, মানে এই কম্পোনেন্টের ভিতরেই। ওকে, আচ্ছা, এখন ধরেন এখানে আমি একটা ডাটা নিলাম, রিটার্ন, আমি এখানে নিলাম লিঙ্ক google.com। ওকে, এখন এখানে যদি আমি এটা ইউজ করতে চাই, পার্সনটাকে আপাতত সরাই রাখি। আমি যদি এইখানে দিই এটাকে লিঙ্ক দিছিলাম না, হ্যাঁ লিঙ্ক, তাহলে ওটা সিম্পলি শো করতেছে। এখন যেহেতু লিঙ্ক, আমরা তো এখানে লেভেল হিসেবে দিব না, আমরা দিব হচ্ছে এইচআরএফ এর ভিতরে। এখন আপনি যদি এইচআরএফ এর ভিতরে ট্রাই করেন, ক্লিক হিয়ার, ইন্সপেক্ট যদি করি, দেখেন এটা কিন্তু পার্স হয় নাই, রেন্ডার হয় নাই, স্ট্রিং হিসেবে রয়ে গেছে। এখন যদি আপনি এখানে যেই কোনো অ্যাট্রিবিউটের ভিতরে যদি আপনি কোনো জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স ইউজ করতে চান, যে কোনো অ্যাট্রিবিউট, সেটা প্রপ হতে পারে অথবা HTML নেটিভ অ্যাট্রিবিউট হতে পারে। আপনি যেরকম অ্যাট্রিবিউটের ভিতরে অথবা প্রপের ভিতরে কোনো জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স ইউজ করতে চান, তাহলে আমরা রিয়েক্টে কি করতাম, যারা রিয়েক্ট জানেন, আমরা এরকম করতাম, এরকম জাস্ট এরকম করলে আমরা জাভাস্ক্রিপ্ট লিখতে পারতাম। কিন্তু ভিউতে এখানে আপনি কোটেশন দিবেন, কিন্তু সামনে একটা কোলন দিবেন। এখন আপনি এখানে জাভাস্ক্রিপ্ট লিখতে পারবেন। কেমন? যেমন ধরেন date.now অথবা 1+2, এরকম যে কোনো জাভাস্ক্রিপ্ট আপনি লিখতে পারবেন। সি, এই বিষয়টাকে বলা হয় অ্যাট্রিবিউট বাইন্ডিং বা প্রপ বাইন্ডিং। সো যেহেতু আমরা এখানে জাভাস্ক্রিপ্ট লিখতে পারি, সো আমরা এই স্টেটটা এখানে দিতে পারবো। সি, নাও ইটস ওয়ার্কিং।
আবার আমরা যদি আমাদের যে একটা কম্পোনেন্ট ছিল পার্সন, এখানে যদি আমরা হার্ড কোড করে না দিয়ে কোনো একটা স্টেট থেকে দিতে চাই, সেম ভাবে আমাদেরকে এই প্রপগুলো বাইন্ডিং দিতে হবে, সামনে একটা কোলন দিতে হবে। ধরেন পার্সন, আমি একটা অবজেক্ট নিচ্ছি এখানে, পার্সন নেম, কোপাইলট ভালো সেশন দিচ্ছে, ওকে। এখন যদি আমি স্ট্রিট থেকে আনতে চাই কি করব, আমাদেরকে পার্সন ডট নেম, যদি এটা দিয়ে কাজ করবে না কারণ এটা স্ট্রিং করা আছে, জাভাস্ক্রিপ্ট ইন্টারপ্রেট করতেছে না এখানে, কিন্তু দেখেন সেই স্ট্রিং পাস করে দিচ্ছে। তো যদি আমি বলতে চাই তুমি জাভাস্ক্রিপ্ট হিসাবে কাজ করো এখানে, আমাকে জাস্ট সামনে একটা কোলন দিতে হবে। আগে এই জিনিসটা করতে হবে ভি ডট ফাইন্ড, এখন একটা শর্টকাট করে বলছে, এটা হচ্ছে এটা সি নেম। তারপর আমি যদি এইজটাকেও বাইন্ড করতে চাই, বাইন্ডিং মানে কি বুঝতে পারছেন তো, রাইট সবাই? জি হ্যাঁ, লাইক দিস, সো এটা আমরা বাইন্ড করতে পারি। ওকে, একইভাবে আমরা স্টাইল বাইন্ডও করতে পারি। স্টাইল বাইন্ড বলতে পারছে সাপোজ আচ্ছা, স্টাইল বাইন্ডে পড়ে যাই। আমাদের কাছে আরো একটা অসাম ফিচার আছে ভিউতে, সেটা হচ্ছে ইনপুট বাইন্ডিং বা বি মডেল বা টু ওয়ে বাইন্ডিং। এই জিনিসটা আপনারা ইসভেলটে পাবেন, অ্যাঙ্গুলারে পাবেন, রিয়েক্টে নেই, রিয়েক্টে ম্যানুয়ালি করতে হয়। তারপর এখানে ইনপুট নিলাম, ইনপুটে এখানে একটা স্টেট নেই, নেম, সাপোজ আমি এখানে উপরে শো করলাম নেম, এখন এখানে যদি আমি সিম্পলি বি মডেল নেম দেই, দেখেন কি ম্যাজিক। আপনি এটা চেঞ্জ করবেন, আচ্ছা এটা রিয়েক্ট করার কথা, ইয়েস, সি এটাকে বলা হচ্ছে টু ওয়ে বাইন্ডিং। এন্ড আপনি যদি ডেপথে যান, আমাদের যে মেইন কম্পোনেন্ট এখানে দেখেন এটা কিন্তু রিয়েক্ট করতেছে, চেঞ্জ হচ্ছে, এখানে স্টেটটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো যখনই কোনো ইনপুটের ভিতরে আমরা এরকম বি মডেল দিব, যে কোনো ইনপুট, সেটা হতে পারে ইনপুট টাইপ ব্রাঞ্চ অথবা ইনপুট টাইপ কালার, আপনি যদি জাস্ট এরকম বি মডেল দেন এবং এখানে কোনোটা স্টেট লোকেট করে দেন, সেটা চেঞ্জ হয়ে যাবে। এটা হইতে পারে, এটাও হইতে পারতো, যে পার্সন ডট নেম এটাও দিতে পারতেন, এনিথিং। তাহলে এখানে পার্সন ডট নেমটা শো করি, সে পার্সন, তার ভিতরে নেমটা রিয়েক্ট করছে, চেঞ্জ হচ্ছে। ধরেন এখানে আমি একটা বক্স বানাই, বক্স, এখানে কিছু সিএসএস লিখি, আচ্ছা যখন আমি স্কোপ লিখবো না তখন কিন্তু সেটা গ্লোবাল হয়ে যাবে, অন্য কম্পোনেন্ট ইফেক্ট পড়বে, অন্য কম্পোনেন্টে যদি আপনার বক্স নামে কোনো ক্লাস থাকে সেটাও চেঞ্জ হবে, ইফেক্ট পড়বে। আর যখন আমি স্কোপ লিখবো তখন একটা হচ্ছে একটা ইউনিক আইডি লাগায়, আপনি দেখছেন, রাইট? ওয়েট 50 পিক্সেল, হাইট 50 পিক্সেল, বক্স সেট করলাম, ওকে। দেন এখানে আমি স্টাইল দিই, এরকম একটা বক্স দেখতে পেলাম। তো আমি চাচ্ছি এখানে একটা ইনপুট টাইপ কালার নেবো এবং কালারটা চেঞ্জ করবো, এখানে এটা ইফেক্ট দেখতে পাবো আমি ইমিডিয়েটলি। তো আমি এখানে ইনপুটে সরাই দিয়ে একটা নতুন একটা ইনপুট নেবো, যেটা হচ্ছে ইনপুট টাইপ কালার। এখানে কালার নামে একটা স্টেট নিচ্ছি, কালার, ইনিশিয়ালি একটা কালার নিয়ে নিই, সাদা আর অ্যাশ এসিং, এখানে দিব জাস্ট বি মডেল। তারপর আপাতত আমি এখানে একটু শো করি, কালার, মাঝে মাঝে রিফ্রেশ দিতে হচ্ছে, ইয়েস, সি কতটা রিঅ্যাক্টিভ। এখন আমি যদি চাই এই স্টাইলটা
এটাতে দিব, এটা হচ্ছে স্টাইল বাইন্ডিং। আমরা অ্যাট্রিবিউট বাইন্ডিং দেখলাম, ক্লাস আমরা প্রপ বাইন্ডিং দেখলাম। প্রপ আর অ্যাট্রিবিউট কি কোথায়, মানে সেটা প্রপ হোক অথবা অ্যাট্রিবিউট হোক, সেখানে যদি আমরা জাভাস্ক্রিপ্ট ইন্টারপ্রেট করতে চাই তাহলে আমাদের সামনে একটা কোলন দিতে হবে। দ্যাটস ইট। এখন আমরা দেখি স্টাইল বাইন্ডিং, তারপর ক্লাস বাইন্ডিং। স্টাইল বাইন্ডিংটাকে দেখি। ভাইয়া এইভাবে আমরা যদি বাইন্ডিং করি সেক্ষেত্রে আমরা যদি চাই যে কোনো ইউজার যদি রেড কালার ইউজ করে, আমরা তাকে একটা ওয়ার্নিং দিব যে তুমি এই কালারটা ইউজ করতে পারবে না। এখন এই ধরনের কন্ডিশনগুলো কোন জায়গায় ইয়েস করা যায়। ইয়েস, ওয়াচার নামে একটা কনসেপ্ট আছে, আমরা দেখব। আচ্ছা, ওকে, তো এটা তো আমাদের স্ট্যাটিক একটা স্টাইল দিলাম নেটিভ সিস্টেমে, ব্রাউজার যেটা সাপোর্ট করে। আর Vue.js যদি আমরা স্টাইল বাইন্ডিং করতে চাই কন্ডিশনালি, সেখানে আমাদের যেটা করতে হবে, এখানে একটা অবজেক্ট দিতে হবে। আমি কি চেঞ্জ করতে চাই, আমি যাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার, স্টাইল বাইন্ডিং একটু ভুলে গেছি, একটু দেখে নিই। আচ্ছা, এখানেও সামনে একটা কোলন দিতে হবে যেহেতু এটা জাভাস্ক্রিপ্ট। তারপর এখানে জাস্ট আপনি কালার দিতে পারবেন। এবার দেখি, তারপর ধরুন আমি আরেকটা নিলাম, এখানে ইনপুট টাইপ রেঞ্জ, এটাকে ছোট করে করবো, হাইট উইডথ দিব আমি। কত সিম্পলি আমরা রিঅ্যাক্টিভিটি করতে পারতেছি, দেখছেন? এই জিনিসটা যে আমরা রিঅ্যাক্টে করতাম, যদি ওটার নাম রিঅ্যাক্ট, কিন্তু এখানে রিঅ্যাক্টিভিটি নিয়ে কাজ করা বেশ ঝামেলা, যদি ওটার নাম রিঅ্যাক্ট। এখানে কালার দিলাম, এখানে দিলাম হাইট আর উইথ, সাপোজ হবে 100, তারপর হাইট 100 থাক। ওকে, সো আমি একটাতে দিব হচ্ছে আমাদের হাইট, আর একটাতে দিব হচ্ছে আমাদের উইথ। অলরাইট, এখন এই দুইটা যদি আমি আবার ইয়ে করতে চাই, এই দুইটা বাইন্ড হয়েছে কিনা দেখি। ডেফিনেটলি বাইন্ড হবে। এখানে আমরা যে ডেপথ দেখতে পাবো, এখানে এই যে হাইট রিফ্রেশ দিই, এই যে হাইট আর আমাদের উইথ আমি চেঞ্জ করি, চেঞ্জ হচ্ছে। ওকে, সো এই দুইটা স্টেট নিয়ে আমরা এখানে স্টাইল বাইন্ডিং করতে চাই, সেটা কিভাবে করবো? এখানে সিম্পলি দিতে পারি উইথ এন্ড উইথ, কিন্তু শুধুমাত্র একটা ভ্যালু, এটার সাথে কিন্তু পিক্সেল বা কিছু একটা তো আমাকে দিতে হবে, মেজারমেন্ট সিএসএস। সো এখানে যেটা করতে পারি, এখানে পিক্সেল অ্যাপেন্ড করতে পারি অথবা টেমপ্লেট স্ট্রিং ইউজ করতে পারতাম। রাইট, ওকে, সি আবার কালার চেঞ্জ করতে পারতেছি। এই তো, তো আমরা ক্লাস বাইন্ডিং দেখলাম, কম্পোনেন্ট দেখলাম, কম্পোনেন্ট স্টেট দেখলাম, তারপর আমরা বি মডেল দেখলাম, তারপর কম্পোনেন্টকে রেজিস্টার করে দেখলাম, এক কম্পোনেন্টকে আরেক কম্পোনেন্ট ইউজ করা, যেমন আমরা আছি এখন কোশ্চেন ছিল এখানে ইউজ করে দেখলাম। ইয়েস, আই থিঙ্ক আজকে এই পর্যন্ত থাক, কারণ এখানে অনেকেই একদম একদম কমপ্লিট নতুন। যেমন আমি একদম শুরুতেই জিজ্ঞেস করছিলাম যে কয়জন আছেন যে কমপ্লিটলি কোনো ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করেন, তাদের জন্য একটু ওভারওয়েলমিং হয়ে যাবে। সো আমি মনে করি এই পর্যন্তই থাক। জি ভাই, এবার কোশ্চেনটা করতে পারেন। জি ভাই, আজকে বন্ধুই থাক। জি, কোশ্চেনটা ভাইয়া ওই যে ওখানে তো আমরা হাইড উইডথ যেখানে চেঞ্জ করছি, এখানে সর্বোচ্চ 100 পর্যন্ত, 100 পিক্সেল পর্যন্ত হচ্ছিল। এটা যদি এর থেকে বেশি করতে চাই তাহলে সেটা কিভাবে পসিবল হবে? আচ্ছা, সেটা হচ্ছে আপনাকে এই যে ইনপুট থেকে চেঞ্জ করতে হয়। এখানে স্টেপ মানে ম্যাক্স মিন দেওয়া যায়। আচ্ছা, এখানে ম্যাক্স দেওয়া যায়, ম্যাক্স সাপোজ 500,
ওইটা ডিপেন্ড করে আপনার মার্কআপের উপর, ওইটা নিয়ে তো ডিল করতেছে না। ও হচ্ছে জাস্ট ইনপুট যা চেঞ্জ হবে সেটা স্টিল রাখবে। এখন আচ্ছা ভাই, কন্ডিশনাল বেস স্টাইল বাইন্ডিং কিভাবে করতে হয়? হ্যালো, জি ভাই বলতেছি, কন্ডিশন বেস স্টাইল বাইন্ডিং কিভাবে করতে হয়? যেমন একটা সিনারি বলেন, কেমন কন্ডিশন? যেমন ধরেন এখানে যদি আমার উইডথটা 100 পিক্সেলের উপরে যায় তাহলে এটার হাইটটা কিছু কমে যাবে, এরকম কিছু। এইটা হচ্ছে একদম জাভাস্ক্রিপ্ট, আপনি জাভাস্ক্রিপ্ট যা করতে পারবেন সব করতে পারবেন। যেমন আপনি চাচ্ছেন কি, আবার বলেন কন্ডিশনটা। 100 পিক্সেলের উপরে যায় তাহলে হাইটটা 10 পিক্সেল কমে যাবে। ওকে, তো আপনি এখানে চেক করেন হাইট ইজ গ্রেটার অর ইকুয়াল 100, তাহলে হচ্ছে আপনার হাইটটা 10 কমে যাবে। আদারওয়াইজ যা ছিল তাই। হাইট প্লাস মানুষের যেটা আমি বোঝাতে চাইছিলাম, এটা এক্স্যাক্টলি জাভাস্ক্রিপ্ট, আপনি জাভাস্ক্রিপ্ট যা করতে পারবেন সব করতে পারবেন এখানে। দেখি আমরা যদি উইডথটা বাড়াই, রাইট? আচ্ছা, আচ্ছা 100 বেশি যাচ্ছে না, এটা ম্যাক্সটা বাড়াই। ম্যাক্স সাপোজ 200। ওকে, এখন 100 আছে, 100 থেকে যদি একটু উপরে উঠি, এটাই কমছে। পরিমাণ কমায় দেন তাহলে বোঝা যাবে। সাপোজ 50। একশো 70 আর উইথ আছে 100। রেসপন্স করতেছে কিন্তু হাইট। আচ্ছা, ডেটাটা মনে হয় আপডেট হচ্ছে না এখানে স্যার। এখানে মাঝে মাঝে ক্লিক করতে হয়, ডাটা রিয়েল টাইম দেখা যায় না, মাঝে মাঝে ক্লিক করলে তারপর চেঞ্জটা দেখা যায়, বা কোন কারণে কাজ করতেছে না আমার এখানে। কিন্তু কাজ কিন্তু করতেছে, কমতেছে কিন্তু হাইটটা। এটা গ্রিন কালার জ্বলে না, এখন অফ হয়েছে এটা। আমরা তো ভেরিয়েবলটাকে চেঞ্জ করিনি, আমরা যে সিএস এর এখানে হাইট লেভেলটা চেঞ্জ। জি ভাই, আমরা তো এখানে আমরা মেইন হাইট যেই ডেটাটা আছে ওটা ও আমরা স্টেটটা চেঞ্জ করিনি অ্যাকচুয়ালি, রাইট রাইট। জি জি হ্যাঁ, তো এটা করা সবচেয়ে বেটার হয়েছে, মানে ভেরিয়েবলগুলোকে ওয়াচ করে, ওয়াচার নামে একটা কনসেপ্ট আছে, ওয়াচ করে তারপর স্টেটটাকে চেঞ্জ করা। সো ওইটা নিয়ে আমরা কথা বলবো। অলরাইট, আই থিংক আজকে এই পর্যন্ত থাক। এছাড়া কার কোনো কোশ্চেন আছে ওভারঅল পুরো ক্লাসের উপর, বা ক্লাসের উপর কোনো ফিডব্যাক থাকলে? এখানে স্টাইলের মধ্যে যে জাভাস্ক্রিপ্টে যে কোডগুলো লেখা হয়েছে, মানে 5 নাম্বার লাইন থেকে 9 নাম্বার লাইন, এখানে এতগুলো কোড না লিখে এগুলোকে অন্য কোথাও রেখে এখানে জাস্ট এটা কি মানে কোন একটা ফাংশন বা ভেক্টর আবার যদি এখানে এতগুলো করতে পারেন। এই জিনিসটা কি ধরেন হ্যাট নিতে পারতেন, স্টাইল বাইন আর ডাইনামিক কিছুটা নাম দিলাম, সাপোজ বক্স স্টাইল। এই জিনিসটাকে ধরে আমি নিয়ে যাই এতে, বেসিক্যালি ওর দরকার হচ্ছে একটা অবজেক্ট, সেই অবজেক্টটা আমরা এখানে রাখতে পারি। এখন কথা হচ্ছে এটা তো একটা স্টেট কালার, যখন আমরা এই ইয়ার ভিতরে থাকবো, স্ক্রিপ্টের ভিতরে থাকবো, তখন আমরা যে কোনো কিছু যখন আমরা রেফার করব, সেটা হতে পারে স্টেট অথবা মেথড অথবা ইভেন্ট অথবা কোনো কম্পিউটার প্রপার্টি, তখন আমরা সেটাকে ধরবো হচ্ছে দিস দিয়ে, দিস ডট কালার এরকম। তারপর উইডটাকে ধরবো কি হবে, এই উইডটা কিন্তু এটার ভিতরে আছে, এইটাকে ধরবো, এখানে দেবে দিস ডট উইথ। এখন আমরা সিম্পলি বক্স স্টাইল, তো এখানে পুরো অবজেক্টটা না লিখে আমরা অবজেক্টটা রেফার করতে পারি। This should work. Box style
ও এখানে আনডিফাইন্ড px কেন? ওয়েট, দিস ডট উইথ পাচ্ছেন এখানে, বা ব্যাকগ্রাউন্ড কালার দিলে অ্যাটলিস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা পাওয়ার কথা। Undefined. ভাই এটা কি অবজেক্ট স্কোপের ভিতরে আছে? সেম অবজেক্ট পাওয়া উচিত, বুঝতেছেন কেন পাচ্ছেন না? পাওয়া উচিত, এরা অবজেক্ট স্কোপে আছে তো এটা। ভাই একবার কনসোল লক করে দেন, দিস এর ভ্যালু কি আসে? এখানে দিস কনসোল করলে পুরো অবজেক্টের কথা। ডিরেকশন পাওয়া যায় না, আর প্রক্সি দিয়ে পুরো এটাকে রাপ করছে। দিস ডট এখানে যদি কালার দেই, হোয়াট কালারটা এখানে আনডিফাইন্ড পাচ্ছে। Anyway, কিছুটা ভুল করতেছে হয়তো। আচ্ছা, ক্লাস টাইমে আজকে এই বন্ধু রাখতে যাচ্ছিলাম। জি শিওর ভাইয়া। রেকর্ডিং ডিস্টার্ব করে দিচ্ছি।